সুপ্রভাত বন্ধুরা। আজ 24 এপ্রিল শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সাংবাদিক আমাল খলিলকে হত্যা করেছে। আমাল দীর্ঘদিন ধরে যুদ্ধক্ষেত্রে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছিলেন। 2023 সাল থেকে ইসরায়েল গাজা ও লেবাননে 265 জন সাংবাদিককে হত্যা করেছে। 23 এপ্রিল 2026 পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজা ও লেবাননের সাংবাদিক নিহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এই ঘটনাকে যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত করার দাবি তুলেছে। সাংবাদিকরা আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিক হিসেবে সুরক্ষার দাবিদার, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সুরক্ষা চরম সংকটের মুখে। হত্যার কিছু সময় আগে আমাল খালিল নিজেই জানিয়েছিলেন তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা পরিচয়ে ফোন কল এবং মেসেজের মাধ্যমে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন। যুদ্ধবিরতির মাঝে তেহরানের রাস্তায় ক্ষেপণাস্ত্রের শক্তি প্রদর্শন করল ইরান। খরম শাহ কদরের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি নিয়ে রীতিমতো মহড়া হয়ে গেল। সেই মহড়ার ভিডিও প্রকাশ করল তেহরান। ইরানের সরকারি সংবাদ মাধ্যমেও সেই মহড়া সম্প্রচারিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে কাদের খরম শাহ সহ ইরানের অস্ত্রভাণ্ডারের ক্ষেপণাস্ত্রগুলির প্রদর্শন হচ্ছে তেহরানের রেভলিউশনারি স্কোয়ারে। মানুষকে বিভ্রান্ত করার জন্য আমি দুঃখিত। কথাটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ মিত্র ও রক্ষণশীল সাংবাদিক ভাষ্যকার টাকার কার্লসনের। ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তীব্র মতবিরোধে জড়িয়ে পড়েছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে কার্লসনের এমন মন্তব্য। 2024 সালে ট্রাম্প তখন দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরতে জোর প্রচার চালাচ্ছেন। ওই সময় প্রায়শই দেখা যেত ট্রাম্পের সাথে টাকার কার্লসনকে। জোর সমর্থন জানাতেন, পরামর্শ দিতেন। এখন সেই সমর্থনের জন্য অনুশোচনায় ভুগছেন ফক্স নিউজের সাবেক এই ভাষ্যকার, উপস্থাপক এবং ইনফ্লুয়েন্সার। নেপালের নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। অর্থ পাচারের অভিযোগে তদন্তের মুখে থাকা ব্যবসায়ী দীপক ভট্টের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্কের অভিযোগ নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়। সেই বিতর্কের জেরে শেষ পর্যন্ত পদ ছাড়লেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের ঘোষণা করেন গুরুং। ফেসবুকে তিনি লেখেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং পদে থেকে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত না করার স্বার্থে ইস্তফা দিলাম। আজ থেকে এটি কার্যকর হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, শেয়ার সহ বিভিন্ন বিনিয়োগ নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে সেটিকে তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। দুই দেশের মধ্যে প্রায় 2 মাসের যুদ্ধ থামানোর লক্ষ্যে পাকিস্তানে ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফা বৈঠকের ঠিক আগের মুহূর্তে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, কাউকে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা বাধাগ্রস্ত করতে বা স্থিতিশীলতা নষ্ট করতে দেওয়া যাবে না। আসছি দেশের খবরে। ভারত ও চীন নরকের সমান। আমেরিকার নাগরিকত্ব আইনে সংশোধনের পক্ষে সওয়াল করে এক মার্কিন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এমনই মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের ভিডিও নিজের হ্যান্ডেল থেকে শেয়ার করে এই মন্তব্যের সমর্থন জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি এবং মোদির বিশেষ বন্ধু ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই পোস্টে দুনিয়া জুড়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। নিন্দায় সরব হয়েছে বিভিন্ন দেশ। মুখে মধু বললেও আসলে মার্কিন রাষ্ট্রপতি যে ভারত সম্পর্কে এমন কুৎসিত মনোভাব রাখেন তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। এত সত্ত্বেও তার সঙ্গে প্রধানমন্ত্রী মোদির অতিরিক্ত সখ্যতা বা বশ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। গত সপ্তাহে ট্রাম্পকে ফোন করে মোদি বলেন, ভারতীয়রা মার্কিন রাষ্ট্রপতিকে খুবই পছন্দ করেন। সম্রাট ট্রাম্পকে মোদির দেওয়া এই আখ্যাকে নেটিজেনরা কৃতদাসসুলভ আচরণ বলে কটাক্ষ করেছেন। রেকর্ড ভোট পড়ল বাংলা এবং তামিলনাড়ুতে। পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটে মানুষের ঢল দেখা গেল বৃহস্পতিবার। এশায়াত পর্ব পার করে নিজের ভোট নিজে দিয়ে প্রথম দফার 152টি আসনে সন্ধে 6টা পর্যন্ত 92% করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
তবে ভোটদানের হার আরও বাড়বে বলে জানিয়েছে। তামিলনাড়ুর মানুষ প্রখর রোদকে উপেক্ষা করে ঢেলে ভোট দিলেন। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে সন্ধে 6টা পর্যন্ত 84.29% ভোট পড়ার কথা জানিয়েছে কমিশন। দক্ষিণ ভারতের রাজ্যে অতীতে কখনো এত হারে ভোট পড়েনি। গডম্যান সেজে মহারাষ্ট্রের নাসিক জেলায় শত শত মহিলার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও তাদের ওপর যৌন শোষণের এক ভয়ঙ্কর অপরাধমূলক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। নাসিক জেলার সংঘটিত এই ঘটনার প্রধান অভিযুক্ত অশোক খারাট ছাড়াও রাজ্যের বিজেপির পরিচালিত সরকারের 39 জন বিধায়কও এই অপরাধের ঘটনায় যুক্ত বলে অভিযোগ উঠেছে। তার মধ্যে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও রয়েছেন। অপর অন্যতম অভিযুক্ত রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন রূপালী চাকানকার এর মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। ভূকৌশলে রাজনীতিতে পাকিস্তান যখন নিজের ভাবমূর্তি ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতার মাধ্যমে যথেষ্টই বাড়িয়ে নিতে পেরেছে, ঠিক তখনই বর্ষপূর্তি হলো পহেলগাম জঙ্গি হামলার। বিষয়টিকে নিয়ে আন্তর্জাতিক স্তরে প্রচার চালিয়েছে কেন্দ্র। তাতে সাড়াও মিলেছে। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ইসরায়েলের মতো রাষ্ট্রের মন্ত্রী, নেতা অথবা রাষ্ট্রদূত সীমান্ত সন্ত্রাসবাদের প্রশ্নে বিবৃতি দিয়েছেন। তবে পাকিস্তানের নাম সরাসরি উল্লেখের বিষয়টি এড়িয়ে গিয়েছেন তারা। দুরাজ্যের ভোটের আগে মহিলাদের জন্য সংরক্ষণ বিল প্রসঙ্গে যেভাবে সরকারকে সংসদে পরাস্ত হতে হয়েছে তা মোটেই ভালোভাবে নিচ্ছেন না আরএসএস নেতৃত্ব। সূত্রের মতে এই বিল পাশ করানোর প্রশ্নে নরেন্দ্র মোদী, অমিত শাহের প্রয়োজনীয় পরিকল্পনার অভাব ছিল বলে মনে করছে আরএসএস নেতারা। বিল আটকানো পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু ভোটের ঠিক আগে মুখ পুড়েছে সরকারের। বিজেপির ওপর ক্ষুব্ধ আরএসএস। এখন রাজ্যের খবর। প্রথম পর্বের ভোটে 152টি বিধানসভায় ভোট ছিল বৃহস্পতিবার 23 এপ্রিল। নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া এবারের বিধানসভা নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে। মনোজ আগরওয়াল বলেছেন, কিছু হুমকি হয়েছে, কিছু অবাঞ্ছিত লোককে দেখা গিয়েছে, কিন্তু মৃত্যু বা গুরুতর আহত হওয়ার ঘটনা নেই। ভয়মুক্ত পরিবেশে ভোট দিয়েছেন মানুষ। এই পর্বে 44,376 বুথে ভোট নেওয়া হয়েছে। তার মধ্যে 39,558 বুথে সময়ের মধ্যে শেষ হয়েছে ভোট। চূড়ান্ত হার কিছু দেরি হবে জানতে। 5,000 বুথে ভোট চলছে। নির্বাচন কমিশন জানায় যে বিকেল 5টা পর্যন্ত 89.93% ভোট পড়েছে রাজ্যে। কমিশন জানিয়েছে যে পিংলায় একটি বুথের সব ভোট আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, ভোট চলার সময়ই তারা বুথ ছেড়ে কিছুক্ষণের জন্য বাইরে ছিলেন। প্রথম দফার ভোটে ভোটদাতার সংখ্যা ছিল প্রায় 3.60 কোটি। এই ভোট হয়েছে এশায়ার আবহে। গোটা এশায়ার প্রক্রিয়ায় রাজ্যের ভোটার তালিকা থেকে 91 লক্ষেরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে, যার ফলে বাংলার ভোটার সংখ্যা 12% কমে গেছে। শুধু মুর্শিদাবাদেই 7.48 লক্ষেরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে। মালদায় 4.59 লক্ষ, উত্তর দিনাজপুরে 3.63 লক্ষ এবং কোচবিহারে 2.42 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। রাজ্যে ভোটদানের হার বৃদ্ধি নাম বাদ যাওয়ার কারণে কিনা বোঝা যাবে ভোটদাতার সঠিক সংখ্যা কমিশন প্রকাশ করলে। ভোট দিতে পারলেন না বিএলও। পোস্টাল ব্যালটে ভোট উল্লেখ থাকলেও ব্যালট আসেনি। ভোট দিতে গিয়ে জানতে পারলেন পোস্টাল ব্যালটে তাদের ভোট হয়ে গিয়েছে, কিন্তু তারা আদৌ পোস্টাল ব্যালটে ভোট দেননি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের 1 নম্বর ব্লকের জালালপুরে। ধীরেন জানা দাসপুরের একটি এসএসকে স্কুলের শিক্ষক। তিনি এবং আরও কয়েকজন সরকারি কর্মচারী জালালপুরের ওই বুথে যান ভোট দিতে। সেখানে গিয়ে তারা জানতে পারেন যে তাদের নামের ভোট হয়ে গিয়েছে পোস্টাল ব্যালটে। তাদের অভিযোগ, তাদের প্রথমে ট্রেনিংয়ে ডাকা হয়, তারপর আর ডাকা হয়নি। ওই বুথের বিএলও গোপালচন্দ্র গুছাই তিনি নিজেও ভোট দিতে পারেননি। তিনি জানান, মেসেজ দিয়ে জানানো হয়েছে আমাদের পোলিং ডিউটি দেওয়া হবে না, পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে, তা জানানো হয়নি। যখন জানা গেল তখন এই ঘটনা। ভোট পড়ে গেছে। এই পরিস্থিতিতে ভোট দিতে না পারা সরকারি কর্মীরা যেমন বিডিও দপ্তরের দিকে আঙুল তুলেছে তাদের কাজের গাফিলতির জন্য, তেমন তাদের ভোট পড়ে যাওয়ায় আশঙ্কাও করছে। বৃহস্পতিবার বীরভূমে দুবরাজপুর বিধানসভায় উত্তেজনা ছড়ালো। কেন্দ্রীয় বাহিনীর সাথে তৃণমূল কর্মীদের খণ্ডযুদ্ধে রীতিমতো অগ্নিগর্ভ হয়েছে এই বিধানসভার কয়ডাশোল ব্লকের বুধপুর গ্রাম। সকাল থেকে শান্তিপূর্ণ মেজাজে ভোট চলছিল এলাকায়। এমনিতেই তৃণমূলের একচেটিয়া দখলদারিতে থাকা এলাকা এটি। এলাকার বেশ কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে সক্রিয় ছিল কমিশন। পুলিশের তরফে দুষ্কৃতী কার্যকলাপের সাথে যুক্ত তৃণমূল নেতাদের সতর্ক করা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে তৃণমূলীদের তরফে অভিযোগ
তোলা হয় যে ইভিএম ঠিকমতো কাজ করছে না, তৃণমূলে ভোট দিলে তা অন্যত্র পড়ছে। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়, গোলমাল শুরু হয়, এরপর বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে, জমায়েত হতে থাকেন তৃণমূল কর্মীরা। সক্রিয় হয় কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের অভিযোগ, বিনা প্ররোচনায় আচমকা কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। এরপরেই শুরু হয় খণ্ডযুদ্ধ। ইট বৃষ্টি শুরু হয় কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে। 2 জওয়ান রক্তাক্ত। রাজ্য পুলিশেরও 2টি গাড়ি পৌঁছায়, গাড়ি দুটির কাচও ভেঙে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী বুথের দরজা বন্ধ করে দেয়। এরপর বিরাট পুলিশ বাহিনী এলাকায় টহল শুরু করে। নিমেষে গ্রাম পুরুষশূন্য হয়ে যায়। শেষ পর্যন্ত জানা গেছে ভোট গ্রহণ হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনের জন্য বিপুল সংখ্যক বাস ও ছোট গাড়ি রিকুইজিশন করা হচ্ছে। আগামী 27 এপ্রিল থেকে এই সংকট চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় 3500 স্কুল গাড়ি এবং 6000 অ্যাপ ক্যাব ইতিমধ্যেই এই প্রক্রিয়া আওতায় এসেছে। যাতায়াত সমস্যার আশঙ্কায় কলকাতার একাধিক নামী স্কুল ইতিমধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে। ক্লাস অনলাইনে হবে। স্কুল বাসের অভাবে কিছু স্কুল কর্তৃপক্ষ গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার কথা ভাবছে। সাউথ পয়েন্ট হাই স্কুলের 8টি বাস অধিগ্রহণের সরকারি নির্দেশকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্যালকাটা হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, স্কুল চলাকালীন বাস তুলে নেওয়া ছাত্রছাত্রীদের পঠন পাঠনে বিঘ্ন ঘটায়। শুধুমাত্র স্কুল পড়ুয়ায় নয়, প্রায় 1000 সরকারি বাস এবং শত শত বেসরকারি বাস ভোটের ডিউটিতে যাওয়ায় সাধারণ যাত্রীদের অপেক্ষার সময় বাড়ছে এবং ট্যাক্সি বা অটোয় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। শেষে খেলার খবর। হালান্ডের জাদুতে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটি 33 ম্যাচে গোল করেছে 66, খেয়েছে 29। আর্সেনাল গোল করেছে 63, খেয়েছে 26টি। এই কারণেই দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে আর্সেনালকে। আর 21 আগস্টের পর প্রথমবার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল গুয়ার্দিওলার দল। ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল উভয় দলই এখন এক এক রোমাঞ্চকর লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে। প্রিমিয়ার লিগের এই শিরোপা যুদ্ধ এখন স্নায়ুর খেলায় পরিণত হয়েছে। 5টি ম্যাচ আর 15টি পয়েন্টেই নির্ধারণ করবে কার মাথায় উঠবে রাজমুকুট। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।